আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শহীদের রক্তের উপর দিয়ে আওয়ামী লীগকে রাজনীতিতে আসতে দেওয়া হবে না। মহাসমাবেশে হেফাজতে ইসলামের হুঁশিয়ারি, নারী অধিকারের নামে ইসলাম বিরোধী প্রস্তাব নয়। সংস্কারের পর আগামী বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন চায় জামায়াত। একটি রাজনৈতিক দল কর্মীদের সামলাতে ব্যর্থ হওয়ায় দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্ধারিত সময়ে দেওয়া হবে জাতীয় সনদ, জানালেন আলী রিয়াজ। অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে অরাজকতা সৃষ্টির আশঙ্কা জাতীয়তাবাদী জোটের। শ্রমিকের বেতন ভাতা পরিশোধে ব্যর্থ ব্যবসায়ীদের নির্বাচনে মনোনয়ন না দেওয়ার আহ্বান এম শাকত হোসেনের। নির্বাচনী ইশতেহার শ্রমজীবী মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিতের দাগে। এবং পাকিস্তান জঙ্গি মদতকারী রাষ্ট্র নয়, ব্রিটিশ গণমাধ্যমকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো যুদ্ধের পাশাপাশি দেশটিতে অর্থনৈতিক হামলা চালানোর প্রচেষ্টা দিল্লির। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। শাপলা চত্বরের গণহত্যার ঘটনায় শেখ হাসিনাকে আসামি করে মামলা ও দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে বক্তারা বলেন, কোনো যদি কিন্তু ছাড়াই নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে। শহীদের রক্তের উপর দিয়ে তাদের রাজনীতিতে আসতে দেওয়া হবে না। সেই সঙ্গে নারী অধিকার সংস্কারের নামে কোরআন সুন্নাহ বিরোধী কোনো প্রস্তাব মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন হেফাজত নেতারা। দাবি আদায় আগামী 23 মে সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে দলটি। মুনির হোসেন তপুকে সাথে নিয়ে রিপোর্ট করছেন আদ্দিন সজীব। আবারও লোকে লোকারণ্য সোহরাওয়ার্দী উদ্যানের এই বিশাল ময়দান। নারী সংস্কার কমিশনের রিপোর্ট বাতিল এবং ফিলিস্তিন ও ভারতে মুসলমানদের নির্বিচারে হত্যার প্রতিবাদে হেফাজতে ইসলামের এই বিক্ষোভ সমাবেশ। এই সমস্ত ইসলাম বিরোধী, কোরআন বিরোধী যে আইন কানুন, এগুলো পরিবর্তন করে দিয়ে একমাত্র কোরআন সুন্নাহ অনুযায়ী আইন পাস হয়, তার জন্য আমরা ব্যবস্থা রাখতে হবে। যখন বিগত এমপি মন্ত্রীগণ মামলা উঠে নিয়েছে, কিন্তু আমাদের হেফাজত কর্মীরা এখনো জেলের কুটিতে পড়ছে। যারা বলেছিল হেফাজত মাঠে থাকবে না, আজকে তারা বাংলার জমিনে থাকতে পারে নাই। শাপলা চত্বরে নির্মমভাবে আমাদের ভাইদেরকে হত্যা করছে, তার বিচার এখন পর্যন্ত আমাদের বাংলার বাঁচাতে হয় নাই। দলটির নেতারা বলেন, নারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে পারে কেবলই ইসলামী বিধান। সেজন্য কাজ করছে ইসলামী আদর্শের দলগুলো। তবে কোনো অবস্থাতেই কোরআন আর হাদিস বিরোধী কোনো প্রস্তাব এদেশের মানুষ মেনে নেবে না বলেও জানিয়ে দেন তারা। অনতি বিলম্বে বিতর্কিত নারী কমিশনের সমস্ত প্রস্তাব বাতিল করলেই হবে না। যে নারী নামের হিজড়াগুলো এই দুঃসাহস করেছে, গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। শাপলার গণহত্যায়, 21-এর গণহত্যায়, জুলাই আগস্টের বিপ্লবের গণহত্যায় যে সমস্ত সন্তান শহীদ হয়েছে, ওলামায়ে কেরাম শহীদ হয়েছে, তাদের রক্তের প্রতিটা ফোঁটার হিসাব দিয়ে তারপরে দেশে ঢুকতে হবে। হেফাজতে ইসলামের শীর্ষ নেতা মামুনুল হক বলেন, আওয়ামী লীগকে যারাই পুনর্বাসনের চেষ্টা করবে তাদের বিরুদ্ধেই লড়াই চলবে। 2 মাসের মধ্যেই দলের নেতাদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি উঠে সমাবেশ থেকে। সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতিতে যদি পুনর্বাসন করবার কোন দুঃস্বপ্ন কেউ দেখেন, তাহলে আমরা পরিষ্কার ভাষায় বলে দেই, তার সঙ্গে আমরা আওয়ামী লীগের চেয়ে ভিন্ন কোনো আচরণ করব না। এই বিক্ষোভ সমাবেশে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সিনিয়র সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সাংবাদিক মাহমুদুর রহমান বলেন, শাপলা চত্বরের গণহত্যার ঘটনায় শেখ হাসিনাকে ছাড় নয়। শাপলা চত্বরে যারা গণহত্যার শিকার হয়েছে, তাদের প্রত্যেকের শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করতে হবে। এটাই আমার আজকে 1 নম্বর দাবি। আপনারা কেন অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করছেন? নারী কমিশন করবার জন্য জুলাই বিপ্লবের তরুণেরা জীবন দেয় নাই। এরপর 4 দফা দাবি আদায়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে হেফাজতে ইসলাম। বিচার চাই, বিচার চাই, খুনি আওয়ামী লীগের বিচার চাই। ইসলামের উপরে যদি আঘাত আসে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে যদি আঘাত আসে, এই আঘাতগুলোকে রক্ত দিয়ে প্রতিহত করার জন্য হেফাজত এখনো টিকে আছে।
সবশেষে আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় সমাবেশ। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। মৌলিক সংস্কার শেষে আগামী বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন চায় জামায়াতে ইসলাম। তবে কোনোভাবেই এপ্রিল মাস পার না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর মগবাজারে 2 দিনব্যাপী জেলা ও মহানগর আমির সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় একটি রাজনৈতিক দল কর্মীদের সামলাতে ব্যর্থ হওয়ায় দেশে অস্থিতিশীলতার সৃষ্টি হয়েছে বলেও অভিযোগ করেন ডক্টর শফিকুর রহমান। খায়রুল ইসলামের রিপোর্ট। দীর্ঘ 15 বছর পর ঢাকায় জামায়াতে ইসলামীর জেলা ও মহানগরী আমির সম্মেলন। দুদিনের এই আয়োজনে অংশ নেন দলটির সারা দেশের শীর্ষ নেতারা। সম্মেলনের প্রথম দিনে উদ্বোধনী বক্তব্য রাখেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, 2009 সাল থেকেই ধর্মপ্রাণ মুসল্লিদের ওপর নির্যাতন চালিয়েছে পতিত ফ্যাসিবাদী শক্তি। গণহত্যা, ধর্ষণ, খুন, লুণ্ঠন, অপহরণ করেছেন, জনগণের সম্পদ বিদেশে পাচার করেছেন। তাদেরও আমরা ন্যায্য বিচার দাবি করি। আমিরে জামায়াত বলেন, নারী সংস্কার কমিটি যে সুপারিশমালা প্রস্তাব দিয়েছে তা বাস্তবায়ন হলে পবিত্র কোরআনের বিধিমালাকে হেয় করা হবে। তাই অনতিবিলম্বে এই কমিশন বাতিল করার আহ্বান জানান তিনি। আমাদের বিদ্যমান কালচার, তাহজিব, তামাদ্দুন এর সম্পূর্ণ বিপক্ষে গিয়ে তারা কিছু সুপারিশমালা এনেছেন। এগুলা বিবেচনা করার তো প্রশ্নই ওঠে না। এরকম বিষয় যদি সমাজে কখনো ভুল কমেও ঢুকে পড়ে তাহলে সামাজিক ব্যবস্থা একদম তছনছ হয়ে যাবে। অন্তর্বর্তীকালীন সরকারকে ফেব্রুয়ারি ও এপ্রিলের মধ্যেই নির্বাচন দেওয়ার পরামর্শও জানান ডাক্তার শফিকুর রহমান। আমরা মনে করি সরকারের ঘোষিত সময়ের ভিতরে সংস্কার সাধন করে নির্বাচন সম্ভব। দুটি সময়কে আমরা উপযুক্ত মনে করি। একটি হচ্ছে ফেব্রুয়ারি মাস সোজা শুরু হওয়ার আগে, আরেকটি হচ্ছে যদি কোনো কারণে এই সময়ের ভিতরে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে তাহলে ম্যাক্সিমাম এপ্রিল পার হওয়া উচিত নয়। তিনি বলেন, কোনো দল তাদের কর্মীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে। চাঁদাবাজি সহ সামাজিক অপকর্ম থেকে বিরত না থাকলে সেসব দলের প্রতি মানুষের ঘৃণা জন্মাবে। কোনো দল সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তাদের নিজেদের সহকর্মীদেরকে সামাল দিতে। এই জন্য যেখানেই যাই এখন শুনতে হয় রেট আগের চেয়ে বেশি। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় সনদ তৈরি হবে বলে জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতের পার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে এক জায়গায় আসতে হবে। সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে বৈঠকে এসব কথা বলেন তিনি। এ সময় জোটের সমন্বয়ক জানান, অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে দেশে অরাজকতার সৃষ্টি হবে। আরো জানাচ্ছেন রাশনা দাস। সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে বৈঠক করে। জাতীয় সংসদের এলডি হলে অনুষ্ঠিত এই বৈঠকে জোটের নেতৃত্ব দেন এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। স্বাগত বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, নির্ধারিত সময়ই হবে জাতীয় সনদ। কঠোর অবস্থান ছেড়ে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে আসার আহ্বান জানান তিনি। আপনাদের সহযোগিতা পেয়েছি, রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সহযোগিতা পাচ্ছি এবং সুনির্দিষ্ট এই 6 মাসের মধ্যেই আমরা চাই যেন আমরা একটি জাতীয় সনদ তৈরি করতে পারি। জাতীয় স্বার্থে রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্নে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য প্রত্যেকেই যার যার অবস্থান থেকে যেমন কথা বলবেন, প্রত্যেকটি দল জোট তাদের অবস্থানের কিছুটা ছাড় দিতেও প্রস্তুত থাকবেন। আলোচনা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ। বলেন, গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় সহযোগিতা করবেন তার দল। আগে জাতীয় নির্বাচন হতে হবে, স্থানীয় নির্বাচন হবে না। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 3 মাস থেকে 4 মাস করলে ভালো হয়। আমরা বলেছি রাষ্ট্রপতি নির্বাচন সংসদ সদস্য দ্বারা হতে হবে এবং সংসদ সদস্যের বাইরে ওনারা যে ইউনিয়ন পরিষদ, তারপরে উপজেলা পরিষদ, এইটা স্থানীয় সরকার নির্বাচন সংযুক্ত করা যাবে না।
তিনি জানান ১৬৬টি সংস্কার প্রস্তাবের মধ্যে ১১২টিতে সমর্থন জানিয়েছে জাতীয়তাবাদী সমমনা জোট। দুর্নীতি দমন কমিশনের সব প্রস্তাবে তারা একমত বলেও জানান সমমনা জোটের সমন্বয়করা। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। বহুল আলোচিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ১৩১ পৃষ্ঠার রায় প্রকাশ করা হয়েছে। গত ১৬ মার্চ আসামিদের ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ এই রায় দেন। ২০১৯ সালে ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় আবরারের বাবা বরকতুল্লাহ ঢাকার চকবাজার থানায় মামলা করেন। ২০২১ সালের ৮ ডিসেম্বর রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১। বিচারিক আদালতের দেওয়া ওই রায়ে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে একে অপরের সহায়তার শিবির সন্দেহে আবরার ফাহাদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ আনেন এবং নির্মম ও নিষ্ঠুরভাবে পিটিয়ে তাকে হত্যা করেন। আগামী নির্বাচনে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করেননি এমন ব্যবসায়ীকে মনোনয়ন না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল M শাকওয়াত হোসেন। রাজধানীর FDC-তে বিতর্ক প্রতিযোগিতায় তিনি কথা বলেন। এ সময় দেশের ৮ কোটি শ্রমজীবীর সামাজিক সুরক্ষা নিশ্চিতে ইশতেহার দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। শ্রমিক অধিকার সুরক্ষায় মালিক অপেক্ষা শ্রমিক সংগঠনের দায়িত্ব বেশি শীর্ষক এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এবং অধিকার সুরক্ষায় অবশ্যই শ্রমিক সংগঠনের দায়িত্বই বেশি। যে এতগুলো মুনাফা ঘরে তোলে দায়িত্ব তাকেই নিতে হবে। এতে বিশেষ অতিথির বক্তব্যে শ্রম সচিব AHM শফিকুজ্জামান বলেন, রাজনৈতিক প্রভাব বলয়ের বাইরে এসে সংগঠনগুলো ঐক্যবদ্ধ থাকলে শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করা সম্ভব। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, গত ১৫ বছর শ্রমিক সংগঠনগুলো আওয়ামী লীগ সরকারের পক্ষে কথা বলেছিল, শ্রমিকদের পক্ষে নয়। শ্রমিক সংগঠনগুলো তাদের এত নেতা, এত দল, সেখানে তারা কিন্তু ওই একই ভোকাল বা একইভাবে সংগঠিতভাবে কিন্তু বার্গেনিং আসতে পারছে না। তারা অনেক সময় পলিটিসাইজ হয়ে যায়, তারা ব্যক্তি স্বার্থের জন্য কাজ করে। আমরা যদি আমাদের শ্রমিকদের ন্যায্য দাবি, ন্যায্য অধিকার যদি আমরা প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে কিন্তু ছাত্র জনতার বিপ্লবে যে দেশে নতুন ভাবে আমরা পেয়েছি, সেই দেশকে কিন্তু আমরা বলতে পারবো যে আমাদের জুলাই বিপ্লবের সকল সুফল ম্লান হয়ে যাবে। প্রায় ৮ কোটি ফরমাল ইনফরমাল শ্রমিক রয়েছে, তাদের সুরক্ষা আমাদের করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে শ্রমজীবী মানুষ এদেশে বড় একটা শক্তি। আগামী জাতীয় নির্বাচনে প্রত্যেকটি রাজনৈতিক দল যদি তাদের ম্যানিফেস্টোর মধ্যে শ্রমিক এবং শ্রমজীবী মানুষের অধিকারের কথা তাদের সেই নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে, আমি মনে করি তাদের ভোট বাড়বে বই কমবে না। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল M শাকওয়াত হোসেন জানান, শ্রমিকদের পাওনা না দিয়ে বিদেশে পালিয়ে থাকা পতিত সরকারের দোসর কারখানা মালিকদের প্রতিষ্ঠান বিক্রির ব্যবস্থা করা হচ্ছে। নমিনেশন যদি উনি 20 কোটি 30 কোটি টাকা দেখে নেন, আরো 10-20 কোটি টাকা উনি কনস্টিটিউয়েন্সিতে খরচ করেন, এটা তার টাকা না, এটা ব্যাংকের থেকে নেওয়া টাকা। দেয়ারফর আমি রাজনৈতিক দলগুলিকে অনুরোধ করব যে আপনারা যখন নমিনেশন দেবেন, প্লিজ লুক ইনটু ইট। ইলেকশন কমিশনের দায়িত্ব হবে সামহাও RPO-তে পরিবর্তন আনা, যে কোনো পার্টির সাথে মিনিমাম 3 বছর তিনি অ্যাক্টিভ না থাকলে তাকে নমিনেশন দেওয়া হবে না। রাজনৈতিক আদর্শ নেই এমন ব্যবসায়ীদের জাতীয় নির্বাচনে আসার পথ বন্ধ করতে কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। বিদেশ যাওয়া বন্ধ করবে কি? তারা আগে পালাই গেছে, কেউ জার্মানিতে, কেউ ওখানে বেশ ভালোই আছেন, কেউ তাদেরকে ধরে আনার ব্যবস্থা হচ্ছে এবং এখানে যারা আছে তাদেরকে দিয়ে যা যা সম্পত্তি আছে সেটা আমরা 7 তারিখে এটা আবার বলবেন। ব্যাংকের সাথে বসা হয়েছে অলরেডি, কি তাদের সম্পত্তি বাকি আছে যেগুলি নট টাইট, সেগুলো বিক্রি করার ব্যবস্থা হবে। এইসব বন্ধ করা, তাদের আর ক্যাপাবিলিটি নাই টু কাম ব্যাক এন্ড ডু এনিথিং। অন্য কোনো মালিক যদি এটাকে নিতে চান তাহলে এটা নিয়ে একটা নেগোসিয়েশন হতে পারে। প্রতিযোগিতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে হারিয়ে তেজগাঁও কলেজের বিতার্কিকরা বিজয়ী হন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।
দলের নিবন্ধন ও গঠনতন্ত্র প্রণয়নের জন্য পুরোপুরি প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি এনসিপি। চলতি মাসের মাঝামাঝিতে নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন করতে যাচ্ছে দলটি। এটিএন বাংলাকে এনসিপি যুগ্ম আহ্বায়ক ডক্টর তাজনুভা জাবিন এবং গঠনতন্ত্র প্রণয়ন কমিটির প্রধান অ্যাডভোকেট জাভেদ রাসিন জানান, নিবন্ধনের সব শর্ত পূরণের পাশাপাশি শিগগিরই ১০০টি থানা এবং ২১টি জেলায় কমিটি ঘোষণা করা হবে। আদিন সজীবের রিপোর্ট। আমরা কি সবাই প্রতিজ্ঞা করছি? ২৪-এর গণ অভ্যুত্থানে আওয়ামী শাসন পতনের ৬ মাস পর নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি দিয়ে ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ক্ষমতা না জনতা। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও পরিকল্পনা আছে জুলাই বিপ্লব থেকে উঠে আসা দলটির। এখনো নির্বাচন কমিশনে দলটি আবেদন না করলেও নতুন দলগুলোর অনুরোধে আগামী ২২ জুন পর্যন্ত নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে। আমরা সবসময় যেটা বলে এসেছি যে একটা মৌলিক সংস্কারের পরেই আমরা নির্বাচনটা চাই, সেটা যখনই হোক, ডিসেম্বরে হলে ডিসেম্বরে, জুনে হলে জুনে। বিগত দিনে যে নির্বাচন কাঠামো বা ক্ষমতা কাঠামো ছিল, যেটার মাধ্যমে এক ধরনের স্বৈরশাসক ফ্যাসিবাদের যে জন্ম হতো, আমরা সেই কাঠামোটার চক্র থেকে আমরা বের হতে চাই। নিবন্ধন পেতে কমপক্ষে ১০০টি উপজেলায় দলীয় কার্যালয় স্থাপন এবং ১/৩ জেলায় সক্রিয় সাংগঠনিক কাঠামো সহ প্রতিটি উপজেলা বা থানায় কমপক্ষে ২০০ জন ভোটারকে সমর্থক হিসেবে তালিকাভুক্ত করার শর্ত আছে নির্বাচন কমিশনের। কতটা প্রস্তুত এনসিপি? ৪৫০র মতন উপজেলাতে আমাদের কমিটির বিস্তার ছিল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও অনেকগুলো জেলা পর্যায়ে তারা কমিটি দিতে পেরেছে। তো সেই ক্ষেত্রে সাংগঠনিকভাবে আমাদের কিন্তু সমগ্র দেশে বিস্তার লাভ ইতোমধ্যে হয়ে গিয়েছে। আমাদের স্ট্রাকচারটা আছে, কিন্তু ওয়ার্ড বাই ওয়ার্ড ফলো করে যে ডকুমেন্টেশনের কাজটা, সেটার জন্যই মূলত কিন্তু আমরা এই সময়টা নিচ্ছি। আগামী মে মাসের মাঝামাঝি নাগাদ হয়তো আমরা আমাদের নিবন্ধনের যে শর্তগুলো আছে সেগুলো পূরণ করতে সক্ষম হব এবং আমরা নিবন্ধনের জন্য আবেদন করব। জাতীয় নাগরিক পার্টির গঠনতন্ত্র প্রণয়নে সম্প্রতি একটি আলাদা কমিটি গঠন করা হয়েছে। কি তার অগ্রগতি আর দলের লক্ষ্য উদ্দেশ্যই বা কি হতে যাচ্ছে? খুব দ্রুত খসড়া তৈরি করার প্রস্তুত করার কাজ করছি এবং সেটা আমরা আগামী সপ্তাহে আমাদের যে পলিটিক্যাল কাউন্সিল আছে সেই কাউন্সিলে আমরা জমা দেব। আগামী ১৫ দিনের মধ্যে হয়তো একটা চূড়ান্ত গঠনতন্ত্র আমরা প্রণয়ন করতে পারবো। একজন দুইজন ব্যক্তির খুশি অখুশি বা ইচ্ছা অনিচ্ছার উপর যাতে দলটা নির্ভর না করে এবং দলীয় নেতৃত্বে যাতে এক ধরনের স্বচ্ছতা থাকে, জবাবদিহিতা থাকে। সারা দেশে ৪০০রও বেশি উপজেলায় সক্রিয় সাংগঠনিক কাঠামো আছে জাতীয় নাগরিক কমিটির, যা নতুন দলটির রাজনৈতিক কার্যক্রমের গতি বাড়িয়েছে বলেও মনে করছেন শীর্ষ নেতারা। কালেকটিভ ডিসিশনের প্রতি জোর দিয়েছি এবং সভাপতি কিংবা এক ব্যক্তি যেন ক্ষমতার কেন্দ্রে না থাকেন, সেটা চেক এন্ড ব্যালেন্স করার যথেষ্ট বন্দোবস্ত এখানে ব্যবস্থা আমাদের গঠনতন্ত্রে রয়েছে। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। যুদ্ধের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি এবার পাকিস্তানের উপরে অর্থনৈতিক হামলা চালাতে জোর প্রচেষ্টা শুরু করেছে ভারত। পাকিস্তানের মদদে এই অঞ্চলে সন্ত্রাসবাদী সংগঠনগুলো তাদের কার্যক্রম পরিচালনা করছে এই অভিযোগ তুলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল যাতে দেশটিকে অর্থ সহায়তা না করে সেই লক্ষ্যে দৌড়ঝাঁপ চালাচ্ছে নয়াদিল্লি। এদিকে সাবেক পাক পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো ভারতের এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, পাকিস্তান এখন আর জঙ্গি মদতকারী রাষ্ট্র নয়, ইসলামী চরমপন্থা নির্মূল করার জন্য ব্যাপক সংস্কার করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। অধিকৃত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন চরমে। পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুটি দেশই সীমিত পরিসরে সামরিক হামলার আভাস দিচ্ছে। এতে ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার মধ্যে এশিয়াতেও একই পরিস্থিতি তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। তবে কোনো মতেই এই অঞ্চলে আরেকটি যুদ্ধ চাইছে না মার্কিন যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায়। এদিকে পেহেলগামে পাকিস্তানের মদদে জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠী এই হামলা চালিয়েছে। ভারতের এই অভিযোগ অস্বীকার করে আসছে ইসলামাবাদ। এবার এই জঙ্গি ইস্যুতে মুখ খুললেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দীর্ঘদিন পাকিস্তান চরমপন্থার ঢেউয়ের মধ্যে দিয়ে গেছে, কিন্তু ইসলামী চরমপন্থা নির্মূল করার জন্য পাকিস্তান অভ্যন্তরীণ সংস্কার করেছে।
এটা অস্বীকার করার উপায় নেই। এক সময় সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে রাষ্ট্রীয়ভাবে মদদ দেয়া হয়েছিল, এটা ঐতিহাসিক সত্য, কিন্তু সেটা এখন অতীত। বর্তমানে পাকিস্তান সেই ধারা থেকে বের হয়ে এসেছে। এখন আর চরমপন্থার সাথে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই। যদিও ভারত বারবার বলে আসছে পাকিস্তানের মদদে অঞ্চলের সন্ত্রাসবাদী সংগঠনগুলো তাদের কার্যক্রম পরিচালনা করছে। এই ইস্যুকে কেন্দ্র করে যুদ্ধের প্রস্তুতির পাশাপাশি পাকিস্তানে অর্থনৈতিক হামলার পরিকল্পনা করছে দেশটি। পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদী মদদের অভিযোগ দীর্ঘদিনের। ভারতের দাবি, সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয় পাকিস্তান, তারাই ভারতে নানাভাবে হামলা চালায়। পাকিস্তানের মাটিতে বসেই সেই সংক্রান্ত পরিকল্পনা করা হয়। ভারতের অভিযোগ, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে পাকিস্তান যে আর্থিক সহায়তা পেয়ে থাকে সে অর্থের অপব্যবহার করা হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, পেহেলগাম হামলার প্রেক্ষিতে পাকিস্তানকে আবারও ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স FATF এর ধূসর তালিকায় অন্তর্ভুক্ত করার জোর প্রচেষ্টা চালাচ্ছে নয়াদিল্লি। সেই সঙ্গে ইসলামাবাদকে $700 কোটি আর্থিক সহায়তাকে ঘিরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর কাছেও উদ্বেগ জানিয়েছে। এর আগে 2018 সালে অর্থ আত্মসাৎ ও সন্ত্রাসে আর্থিক মদদ বন্ধ করতে পাকিস্তানকে ধূসর তালিকাভুক্ত করেছিল IMF। পরে জঙ্গি সংগঠনের সদস্যদের বিচার ও শাস্তি নিশ্চিতের পর 2022 সালে সে তালিকা থেকে বের হয়ে আসে পাকিস্তান। আসিফুর রহমান সাগর, ATN বাংলা। 3 দিনের ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে পার্বত্য জেলার বিনোদন কেন্দ্রগুলো। পরিবার পরিজন নিয়ে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করছেন অনেকে। বান্দরবান প্রতিনিধি মিনারুল হক ও রাঙ্গামাটি প্রতিনিধি পুলক চক্রবর্তী তথ্য ও চিত্রে আরো জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। বৈশাখের এই সময়ে নীল আকাশে সাদা মেঘের ভেলা, সাথে মেঘ বৃষ্টি রোদের লুকোচুরি। প্রকৃতির এমন সৌন্দর্য মুগ্ধ করছে পর্যটকদের। টানা 3 দিনের ছুটি কাজে লাগিয়ে দেশের বিভিন্ন জায়গা থেকে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে ছুটে এসেছেন পর্যটকরা। বান্দরবানের নীলাচল, মেঘলা, প্রান্তিক লেক ছাড়াও দেবতাখুম, থানচির বড় পাথর, রেমাক্রি ঝর্ণা, নীলগিরি, চিম্বুক, নীলাদ্রি, তমাতঙ্গিতেও ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। ওয়েদার অনেক সুন্দর, চারপাশে আকাশ নীল, ভালো লাগলো অনেক। নীলাচলে আসলাম, নীলাচলে আসলে সৌন্দর্য আপনারা এসে দেখতে পারেন। খুবই সুন্দর একটা এরিয়া, যার মনোরম পরিবেশ আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। পর্যটকদের পদচারণায় মুখরিত পাহাড় ও হ্রদে ঘেরা শহর রাঙ্গামাটিও। কাপ্তাই হ্রদ, ঝুলন্ত ব্রিজ, বার্গি লেক, পলোয়েল পার্ক, আরণ্যক সব জায়গাতেই পর্যটকদের উপচে পড়া ভিড়। জায়গাটা অনেক সুন্দর, অনেক উপভোগ করছি, অনেক কিছু শুনছি যে জায়গাটা অনেক সুন্দর, তাই আজকে দেখতে আসলাম। তাই আমরা এখানে ঘুরতে আসছি ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে। সবকিছু ভালো আছে, পরিবেশ সুন্দর। ঈদের পর পর্যটন ব্যবসায় ভাটা পড়লেও টানা 3 দিনের ছুটিতে প্রাণ ফিরেছে শহরের সব হোটেল মোটেলগুলোতে। পর্যটকদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন ও টুরিস্ট পুলিশ। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। কৃষি খাতের ভর্তুকি নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল চাপাচাপি করলে প্রয়োজনে IMF এর চুক্তি থেকে সরকার বেরিয়ে যাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। তিনি জানান, গবেষণার কারণে কৃষি উন্নত হয়েছে, মানুষকে বাঁচিয়ে রেখেছে, কোনো অবস্থাতেই কৃষিকে অবহেলা করা যাবে না। রাজধানীতে কৃষি অর্থনীতি সমিতির কৃষি বাজেট নিয়ে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় কৃষিবিদ জাহাঙ্গীর আলম জানান, কোনো সরকারের আমলে বাজেটে কৃষি খাতের জন্য কোনো প্রবৃদ্ধি থাকে না, এটাই হতাশার। শিল্পায়ন করতে গিয়ে কোনো পরিস্থিতিতেই কৃষিকে পিছিয়ে রাখা যাবে না বলেও জানান বক্তারা। এখানে আপনার 3 বছরের প্রোগ্রাম দিয়েছেন, সেখানে 6 মাসের মধ্যে ভালো হয়ে আসছে। আমাকে তো রিওয়ার্ড করেন, পানিশমেন্ট করতে পারেন না। সেই জন্য স্যার খুব খুশি হলেন এবং এই আমরা মোটামুটি ওই ধরনের সিদ্ধান্তে আসছি। যদি তারা বেশি চাপাচাপি করেন, আমরা বলবো দরকার নেই, আমাদেরকে আপনাদের বড় রিওয়ার্ড করা উচিত। সেখানে উল্টো আপনাদেরকে শাস্তি করার চেষ্টা করতেছেন, সেটা হতে পারে না, সেটা নট ফেয়ার। IMF অনেক শর্ত দিচ্ছে সাবসিডি তোলার জন্য, আপনারা জানি খুশি হবেন। আমরা সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছি, প্রয়োজন হলে আমরা IMF থেকে বেরিয়ে আসবো।
মশা নিধনে শুধু সিটি কর্পোরেশন নয়, এলাকাবাসীকেও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। সকালে রাজধানীর খিলগাঁও আমতলা এলাকার প্রায় 2 শতাধিক পরিচ্ছন্ন কর্মী নিয়ে মশক নিধন অভিযানের সময় তিনি এ আহ্বান জানান। আসছে বর্ষার মশার উপদ্রব কমাতে নিজ নিজ বাড়ির সামনের রাস্তা এবং আঙ্গিনা পরিষ্কার রাখার দিয়ে দক্ষিণ সিটি প্রশাসক বলেন, কারো এলাকার প্রচেষ্টায় মশা পুরোপুরি নির্মূল সম্ভব নয়, এজন্য এলাকার সবাইকে এগিয়ে আসতে হবে। বলেন, বিচ্ছিন্নভাবে নয়, নিয়মিত অভিযানের মাধ্যমে মশা নিধন কার্যক্রম চলমান রাখা হবে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। চট্টগ্রাম বন্দরকে ঘিরে বাংলাদেশকে ইকোনমিক ও ম্যানুফ্যাকচারিং হাব করার লক্ষ্যে এগোচ্ছে সরকার। এজন্য বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিং ক্ষমতা 6 গুণ বাড়ানো হচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। চট্টগ্রামের সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি আরও জানান, বন্দরের সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক কোম্পানিকে যুক্ত করা হচ্ছে। এটি বাস্তবায়ন হলে কর্মসংস্থান বাড়ার পাশাপাশি দেশ নতুন অর্থনৈতিক উচ্চতায় পৌঁছে যাবে বলেও মনে করছেন প্রেস সচিব। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের তথ্য ও ছবিতে রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র বলা হয় চট্টগ্রাম সমুদ্র বন্দরকে। আমদানি রপ্তানির অন্যতম রুট এটি। এবার বন্দর ঘিরে নতুন পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার। চট্টগ্রাম সার্কিট হাউসে সেটি তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, চট্টগ্রাম ও মাতারবাড়ি বন্দরকে কেন্দ্র করে ম্যানুফ্যাকচারিং হাব করার পরিকল্পনায় এগোচ্ছে ডক্টর ইউনূস সরকার। এর মাধ্যমে বিপুল কর্মসংস্থান ও অর্থনীতির নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বলে জানান তিনি। বাংলাদেশের এখন যদি নতুন করে জব তৈরি করতে হয়, প্রচুর জব, যেটা আমাদের ইয়াং ছেলে মেয়েদের জব দরকার, এবং বাংলাদেশের যে ইকোনমিক উন্নতিটা এটা নতুন স্কেলে নতুন উচ্চতায় নিতে হলে এই কান্ট্রিকে ম্যানুফ্যাকচারিং হাব করতে হবে। ম্যানুফ্যাকচারিং হাব শুধুমাত্র বাংলাদেশের 18 কোটি লোকের জন্য না, এটা পুরো এই রিজিয়নের 30-40 কোটি লোকের জন্য। এজন্য চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে। 2030 সালের মধ্যে বন্দরের কন্টেনার হ্যান্ডেলিং ক্ষমতা 6 গুণ বাড়িয়ে 78,60,000 TEUS করা হবে বলে জানান শফিকুল আলম। পুরো চিটাঙের যে পোর্ট সিস্টেমটাকে এইটাকে আমাদের এফিশিয়েন্ট করা। আমি কেন এফিশিয়েন্ট করব? কারণ হচ্ছে এইটা দিয়ে আমাদের প্রচুর পরিমাণ গুডস এক্সপোর্ট করতে হবে। প্রেস সচিব জানান, আগামী সেপ্টেম্বরের মধ্যে আন্তর্জাতিক মানের কোম্পানিগুলোর সাথে চুক্তি করা হবে, যাদের রয়েছে বিশ্বের 80 থেকে 90টিরও বেশি বন্দর পরিচালনার অভিজ্ঞতা। যে কোনো কোম্পানি যে কোনো দিন একটা পোর্ট হ্যান্ডেল করে নাই এরকম না, যারা অনেক বছর ধরে করছেন, যাদের 70, 80, 90টা পোর্ট হ্যান্ডেল করছেন এবং একটা কন্টিনেন্ট না, 2, 3, 4টা কন্টিনেন্টে করছেন, তাদের সাথে আমরা কথা বলছি। তাদেরকেই এই বিষয়ে তাদেরকে এঙ্গেজ করা হবে। মাহবুব কবির চপল, ATN বাংলা। এবারে জানিয়ে দিব খেলার খবর। কেভিন ডি ব্রুইনের গোলে উলভারহ্যাম্পটনকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে 3য় স্থানে উঠে এলো ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে সিটিজেনরাই ছিল ফেভারিট, তবে গোল পেতে অপেক্ষা করতে হয় 35 মিনিট পর্যন্ত। জেরেমি ডোকোর কাছ থেকে বল পেয়ে দলকে এগিয়ে নেন ডি ব্রুইন। খেলার বাকি সময়ে আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত 1 গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পেপ গার্দিওলার দল। এতে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনাও জেগে রইল ম্যানচেস্টার সিটি। এই পরাজয়ে 35 ম্যাচে 41 পয়েন্ট নিয়ে 13তম স্থানেই রইল উলভারহ্যাম্পটন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। শহীদের রক্তের উপর দিয়ে আওয়ামী লীগকে রাজনীতিতে আসতে দেওয়া হবে না। মহাসমাবেশে হেফাজতে ইসলামের হুঁশিয়ারি, নারী অধিকারের নামে ইসলাম বিরোধী প্রস্তাব নয়। সংস্কারের পর আগামী বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন চায় জামায়াত। একটি রাজনৈতিক দল কর্মীদের সামলাতে ব্যর্থ হওয়ায় দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্ধারিত সময়ে দেওয়া হবে জাতীয় সনদ, জেনারেল আলী রিয়াজ। অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে অরাজকতা সৃষ্টির আশঙ্কা জাতীয়তাবাদী জোটের।
শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে ব্যর্থ ব্যবসায়ীদের নির্বাচনে মনোনয়ন না দেওয়ার আহ্বান এম শাকাওয়াত হোসেনের। নির্বাচনী ইশতেহারে শ্রমজীবী মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিতের তাগিদ। এবং পাকিস্তান জঙ্গি মদতকারী রাষ্ট্র নয়, ব্রিটিশ গণমাধ্যমকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো। যুদ্ধের পাশাপাশি দেশটিতে অর্থনৈতিক হামলা চালানোর প্রচেষ্টা দিল্লির। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।